রাত তখন গভীর। টেকনাফের সীমান্তবর্তী একটি গ্রামে হঠাৎ করেই ভেঙে গেল নিস্তব্ধতা। দূর থেকে ভেসে আসছে গোলাগুলির শব্দ, মাটি কাঁপছে মার্টার শেলের আঘাতে। ঘুমন্ত মানুষগুলো চমকে জেগে উঠল, কিন্তু তারা জানে না এই শব্দ কোথা থেকে আসছে, জানে না কার সঙ্গে যুদ্ধ চলছে, শুধু জানে এই আগুনের উত্তাপ ধীরে ধীরে তাদের দিকেই ধেয়ে আসছে। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা ২০২৬ সালের জানুয়ারির বাস্তবতা। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে এখন প্রতিটি রাত এভাবেই কাটছে। মিয়ানমারের আরাকান রাজ্যে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে তার ঢেউ এসে আছড়ে পড়ছে বাংলাদেশের মাটিতে। কিন্তু এই সংঘর্ষ আসলে কি? কেন হঠাৎ করে আরাকান পরিণত হলো এক জ্বলন্ত অগ্নিকুণ্ডে? আর এই আগুন কি শুধু মিয়ানমারেই সীমাবদ্ধ থাকবে, নাকি গ্রাস করবে গোটা দক্ষিণ এশিয়াকে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। বুঝতে হবে আরাকানের ভূগোল আর ভূরাজনীতির জটিল সমীকরণ। দেখতে হবে কারা এই যুদ্ধের খেলোয়াড় আর কারা স্বার্থ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বুঝতে হবে বাংলাদেশ এই পুরো পরিস্থিতিতে কোথায় দাঁড়িয়ে আছে আর তার সামনে কী ধরনের বিপদ অপেক্ষা করছে। আরাকান বা রাখাইন রাজ্য মায়ানমারের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি উপকূলীয় অঞ্চল। বঙ্গোপসাগরের তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ডটি বাংলাদেশের কক্সবাজার আর টেকনাফের একেবারে গা লাগোয়া। মানচিত্রে দেখলে মনে হবে প্রকৃতি যেন ইচ্ছে করেই এই দুই দেশকে পাশাপাশি বসিয়ে দিয়েছে। কিন্তু এই ভৌগোলিক নৈকট্য আজ পরিণত হয়েছে বাংলাদেশের জন্য এক অভিশাপে। আরাকানের গুরুত্ব বুঝতে হলে তিনটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। বঙ্গোপসাগরের উপকূল বরাবর বিস্তৃত এই রাজ্যে রয়েছে গভীর সমুদ্র বন্দরের নির্মাণের অপার সম্ভাবনা। চীন থেকে ভারত মহাসাগরে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথ এই আরাকান দিয়েই যায়। মালাক্কা প্রণালী ঘুরে না গিয়ে সরাসরি এই পথ দিয়ে বঙ্গোপসাগরে নামা যায়। এ কারণেই পরাশক্তিগুলোর চোখ এই অঞ্চলের দিকে নিবদ্ধ। দ্বিতীয়ত, আরাকানের জাতিগত বাস্তবতা অত্যন্ত জটিল। এখানে বসবাস করে রাখাইন বৌদ্ধরা, যারা এই অঞ্চলকেই নিজেদের পৈতৃক ভূমি মনে করে। পাশাপাশি রয়েছে রোহিঙ্গা মুসলিমরা, যাদের অস্তিত্বই মিয়ানমার সরকার অস্বীকার করে। এই দুই জনগোষ্ঠীর মধ্যে দশকের পর দশক ধরে চলে আসছে তিক্ততার সংঘর্ষ। তার উপর যোগ হয়েছে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি, যারা নিজেদের স্বার্থে এই সংঘাতকে জিইয়ে রাখতে চায়। তৃতীয়ত, আরাকান হয়ে উঠেছে বৈশ্বিক ভূরাজনীতির একটা গুরুত্বপূর্ণ রণক্ষেত্র। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অত্যন্ত প্রধান করিডর এই অঞ্চল দিয়ে যাচ্ছে। মিয়ানমারের রিকাউফিউ বন্দর থেকে চীনের ইউয়ান প্রদেশ পর্যন্ত বিস্তৃত এই অর্থনৈতিক করিডর চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ভারত এই অঞ্চলে নিজের প্রভাব বজায় রাখতে তৎপর। আমেরিকা আর পশ্চিমা বিশ্ব এই অঞ্চলের ঘটনা প্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফলে আরাকান রাজ্য শুধু মিয়ানমারের একটি রাজ্য নয়, এটি পরিণত হয়েছে আন্তর্জাতিক রাজনীতির একটা জটিল দাবা খেলার বোর্ডে। এই পটভূমিতে ২০২৫ সালের শেষ দিকে শুরু হয় এক ভয়ঙ্কর ত্রিমুখী সংঘর্ষ। এক পক্ষে মিয়ানমারের সামরিক জান্তা, যারা ২০২১ সালে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেছিল। অন্য পক্ষ আরাকান আর্মি, যারা দীর্ঘদিন ধরে রাখাইন রাজ্যে স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে। আর তৃতীয় পক্ষ রয়েছে আরসা, অর্থাৎ আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, যারা রোহিঙ্গাদের অধিকার আদায়ের নামে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এই তিন পক্ষের সংঘর্ষ আরাকানকে পরিণত করেছে এক জীবন্ত নরকে। প্রতিদিন ধ্বংস হচ্ছে গ্রামের পর গ্রাম, পুড়ে যাচ্ছে ঘরবাড়ি, নিহত হচ্ছে নিরীহ মানুষ। যারা বেঁচে থাকছে তারা পালাচ্ছে জীবন বাঁচাতে। কেউ পালাচ্ছে জঙ্গলের দিকে, কেউ সমুদ্রপথে নৌকায় ভাসছে অজানা গন্তব্যে, আর অনেকেই ভিড় করছে বাংলাদেশের সীমান্তে। আরাকান আর্মি এই মুহূর্তে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা ইতোমধ্যেই রাখাইন রাজ্যের প্রায় ৯০% এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। জান্তার সেনাবাহিনী ক্রমশ পিছু হটছে। একের পর এক সামরিক ঘাঁটি পড়ছে আরাকান আর্মির হাতে। এই বিজয় অভিযান তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বহুগুণ। তারা এখন স্বপ্ন দেখছে একটি স্বাধীন আরাকান রাষ্ট্রের। কিন্তু এই বিজয়ের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আরসা। রোহিঙ্গাদের এই সশস্ত্র সংগঠন চায় না আরাকান আর্মি পুরো রাখাইন নিয়ন্ত্রণ করুক, কারণ আরাকান আর্মির নেতৃত্বে রয়েছে রাখাইন বৌদ্ধরা, যাদের সঙ্গে রোহিঙ্গাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে তিক্ত। আরসা মনে করে আরাকান আর্মি ক্ষমতা এলেও রোহিঙ্গাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, বরং নতুন করে তারা নির্যাতনের শিকার হতে পারে। এই আশঙ্কা থেকেই আরসা নিজেদের সশস্ত্র তৎপরতা জোরদার করেছে। মাঝখানে পড়েছে জান্তা। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই তারা দেশ জুড়ে প্রতিরোধের মুখে পড়েছে। গণতন্ত্রপন্থী আন্দোলন দমন করতে গিয়ে তারা আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে, সেনাবাহিনীর মনোবল ক্রমশ দুর্বল হচ্ছে। এই পরিস্থিতিতে আরাকান হারানো মানে জান্তার জন্য প্রায় মৃত্যু সংবাদ।
আরাকান হারালে জান্তা হারাবে সমুদ্রপথের নিয়ন্ত্রণ, হারাবে চীনের সঙ্গে দর কষাকষির শক্তি। সবচেয়ে বড় কথা হলো আরাকান স্বাধীন হলে মিয়ানমারের অন্যান্য জাতিগোষ্ঠীও একই পথে হাঁটতে চাইবে। কাজিন শান কারেন সহ বিভিন্ন জাতিসত্তা দীর্ঘদিন ধরেই স্বায়ত্তশাসন বা স্বাধীনতার দাবিতে লড়াই করছে। আরাকান সাফল্য তাদের উৎসাহিত করবে, ফলে পুরো মিয়ানমার ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। এ কারণেই জান্তা এখন মরিয়া হয়ে আরাকান ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এই তিন পক্ষের লড়াইয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। তারা পরিণত হচ্ছে মানব ঢালে, তাদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক দাবির খুঁটি হিসেবে। যে পক্ষ যখন যে এলাকায় ঢুকছে সে পক্ষই সেখানকার মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে। কেউ কেউ জোর করে যুবকদের তুলে নিয়ে যাচ্ছে যুদ্ধে পাঠাতে, কেউ খাবার আর ঔষধ লুটছে, কেউ বাড়িঘরে আগুন দিচ্ছে। এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে হাজার হাজার মানুষ পালাচ্ছে। তাদের একটা বড় অংশ ছুটে আসছে বাংলাদেশের সীমান্তে, কারণ বাংলাদেশই তাদের সবচেয়ে কাছের নিরাপদ আশ্রয়। কিন্তু বাংলাদেশ ইতোমধ্যেই বহন করছে ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার। নতুন করে আরও শরণার্থী দেওয়ার সামর্থ্য বাংলাদেশের নেই, ফলে সীমান্তে তৈরি হচ্ছে একটা অসহনীয় চাপ। টেকনাফ, নাইক্ষ্যংছড়ি, ধুমধুম এলাকায় এই নামগুলো এখন শুধুমাত্র সীমান্ত এলাকার পরিচয় বহন করে না, এগুলো হয়ে উঠেছে ভূরাজনৈতিক ঝুঁকির ফ্রন্টলাইন। প্রতিদিন এই এলাকাগুলোতে শোনা যাচ্ছে গুলির শব্দ, মাঝে মাঝে মর্টার শেল এসে পড়েছে মানুষের ভেতরে। বাংলাদেশের ভেতরে ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হচ্ছে সীমান্তবর্তী গ্রামের মানুষ। সশস্ত্র ব্যক্তিদের অনুপ্রবেশের চেষ্টাও ধরা পড়ছে প্রায়। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটছে, কারণ আরাকানের সংখ্যা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে নতুন করে শরণার্থী ঢল আসবে, যা সামলানো কঠিন। পাশাপাশি সন্ত্রাসী অনুপ্রবেশের ঝুঁকিও বাড়বে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশকে তাদের পেছনের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চাইবে। অস্ত্র ও মাদক পাচারের রুট তৈরি হবে। এই সব মিলিয়ে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্ত পরিণত হতে পারে একটা অস্থায়ী স্থিরতার অঞ্চলে। এই মুহূর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো আরাকান আর্মির ক্রমবর্ধমান দাপট। তারা শুধু মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছে না, বাংলাদেশের সীমান্তেও তার চোখ রাঙাচ্ছে। ভারী অস্ত্র, ড্রোন, এমনকি ট্যাঙ্ক পর্যন্ত মোতায়েন করেছে তার সীমান্ত এলাকায়। টেকনাফ ও বান্দরবান সংলগ্ন এলাকায় তাদের তৎপরতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আরও উদ্বেগজনক খবর হলো দেশের পাহাড়ি অঞ্চলে কিছু সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আরাকান আর্মির যোগাযোগ আছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে তারা এই গোষ্ঠীগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে, উদ্দেশ্য বাংলাদেশকে অস্থির করা। যদি এই অভিযোগ সত্য হয় তাহলে এটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। সাম্প্রতিক সময়ে আরাকান আর্মি আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা একের পর এক বাংলাদেশি জেলেদের অপহরণ করছে। গত এক বছরে বিভিন্ন সময়ে ২ শতাধিক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। এই জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে বন্দী হচ্ছেন। তাদের ছেড়ে দেওয়া হচ্ছে মুক্তিপণ নেওয়ার পর। অনেককে দিনের পর দিন আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। এই অপহরণগুলো নিছক কাকতালীয় ঘটনা না, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। আরাকান আর্মি বোঝাতে চাইছে তারাই এখন এই অঞ্চলের প্রকৃত নিয়ন্ত্রক, তাদের সঙ্গে পেরে ওঠার ক্ষমতা কারও নেই। এই বার্তা বাংলাদেশের জেলে সম্প্রদায়ের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। অনেক জেলে এখন সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন, তাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। প্রশ্ন উঠছে, বিজিবি ও সেনাবাহিনী কি পারছে দেশের জনগণের নিরাপত্তা দিতে? উত্তরটা সরল নয়, কারণ এই পরিস্থিতিতে সরাসরি সামরিক পদক্ষেপ নিলে আরও বেশি খারাপ হতে পারে পরিস্থিতি। সংঘর্ষ মানে শুধু সীমান্তের গুলি বিনিময় নয়, এটা আঞ্চলিক ভূরাজনীতির অগ্নিস্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে পারে।